নমস্কার, সকলকে গ্রো অ্যান্ড লার্ন চ্যানেলে স্বাগত। আমি রজত বিশ্বাস। আবার আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এখানে একটি গ্রামারের পর্ব আমি দেখাতে চলেছি। গ্রামারটি যেটি দশম শ্রেণীর যারা মাধ্যমিক পরীক্ষার্থী তথা যারা এবার দশম শ্রেণীতে উঠবে বা নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা সকলে উপকৃত হবে। বিষয়টির নাম হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ ভার্বস। এটা আমরা অনেকেই কিছু না কিছু ভাবে করে থাকি, অনেকে আন্দাজেও করে থাকি, কিন্তু আন্দাজে করলে অধিকাংশ সময়ে এটা সঠিক হয় না। তা এর একটা সহজ নিয়ম বা উপায় আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ ভার্বস। আমরা জানি কনজুগেশন অফ ভার্বস তিন প্রকারের: প্রেজেন্ট ভার্ব, পাস্ট ভার্ব অ্যান্ড পাস্ট পার্টিসিপল অফ ভার্ব। তাহলে ভার্বের তিনটে রূপ, যেমন গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান। এগুলো কি আমাদেরকে মনে রাখতেই হবে। তার সঙ্গে সঙ্গে আমি যে নিয়মটা বলছি বা লিখছি এখানে, সেই নিয়মটা আমাদের মনে রাখতে হবে। আর এই গ্রামারটির জন্য মাধ্যমিক পরীক্ষায় 3 নম্বর দেয়া থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। শুধু মাধ্যমিক পরীক্ষার্থী নয়, নবম শ্রেণী, দশম শ্রেণী তথা মাধ্যমিক পরীক্ষার্থী সকলেরই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামারের পার্ট, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এর জন্য আমি যে নিয়ম কয়েকটি বলবো সেটাকে মন দিয়ে সকলে শুনতে হবে বা নোট করতে হবে। প্রথমে বলি যে শূন্যস্থান সহ বাক্যগুলি বা বাক্য পড়তে হবে এবং সেখানে যদি অতীত বা পাস্ট টেন্সের চিহ্ন থাকে, যেমন ইয়েস্টারডে বা লাস্ট নাইট, এরকম থাকলে আমাদের বুঝতে হবে যে এই শূন্যস্থানগুলিতে যে সমস্ত ভার্ব ব্যবহার করব সেগুলি সব পাস্ট হবে, সেই ভার্বগুলি সব পাস্ট হবে। এটা আমাদের খেয়াল করতে হবে। আর যদি দেখা যায় যে টুমরো জাতীয় শব্দ আছে, টুমরো বা বিষয়টি পরে ঘটবে এরকম বোঝায়, তাহলে বুঝতে হবে শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান, এরকম ভার্ব আমরা ব্যবহার করব। তাছাড়া যদি এটা বর্তমানকালে ঘটে থাকে, বর্তমানে যদি ঘটে থাকে, তাহলে আমরা কি করব? তাহলে ওই ভার্বের প্রথম রূপ, মানে যদি আমাদের এখানে টেক ভার্ব ব্যবহার করা হয় তাহলে টেক লিখব, অথবা টেকের সঙ্গে ইএস যুক্ত করে নেব, এ প্রথম ফর্ম। তাহলে কখন আমরা টেক ধরব আর কখন টেক্স ধরব? যখন দেখব সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কোনগুলো সেগুলো? হি, সি, ইট বা কোনো একজনের নাম, কোনো প্রাণীর নাম, কোনো বস্তুর নাম যদি একটি বোঝায়, তখনই আমরা সেটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে থাকি। তাছাড়া অন্যান্য ক্ষেত্রে বহুবচন বোঝালে, সাবজেক্ট যদি বহুবচন বোঝায়, তাহলে টেক ভার্ব নিতে হবে, অর্থাৎ ভার্বের সঙ্গে কোনো কিছু যুক্ত হবে না। এবার আসা যাক 2 নম্বরে। 2 নম্বরে আমরা দেখব যে সাবজেক্ট দেওয়া আছে, এই সাবজেক্টটি
বাক্যটির কাজ করতে সক্ষম না অক্ষম, অক্ষম এটা বুঝতে হবে। তবে যদি সক্ষম হয় তাহলে ভার্ব হবে অ্যাক্টিভ, আর যদি অক্ষম হয় তাহলে ভার্ব হবে প্যাসিভ। তাহলে এখানে আবার একটা নতুন জিনিস আসলো, অ্যাক্টিভ এবং প্যাসিভ। এটা আবার কি জিনিস? অ্যাক্টিভ মানে কর্তৃবাচ্য, অর্থাৎ ভার্বের 1 নম্বর রূপ বা প্রথম রূপ টেক, কাম, গো, ইট, সি এইগুলো হবে। অর্থাৎ হয় সি ভার্ব যদি হয় তাহলে সি হবে অথবা সিজ হবে, এটাকে অ্যাক্টিভ বলা হচ্ছে। যদি বাক্যের সাবজেক্ট তার দায়িত্ব নিতে সক্ষম হয়। তাহলে এরকম একটা উদাহরণ আমি দেখি, এটা যদি আমি 1 নম্বর বলি আর এটাকে যদি 2 নম্বর বলি, তাহলে 1 নম্বর উদাহরণ আমরা বলি বাক্যটা যে সক্ষম বাক্য, আই সি দা মুন। তাহলে এখানে এই সি ভার্বটা 1 নম্বর ফর্মে আছে, এটা অর্থাৎ সাবজেক্টটা পাচ্ছে, ক্ষমতা আছে, আমি চাঁদ দেখছি, চাঁদটাকে আমাকে কেউ দেখিয়ে দিচ্ছে না, আমি নিজে নিজেই দেখা হচ্ছে। তাহলে এটাকে সক্ষমের অর্থাৎ অ্যাক্টিভের, এটাকে অ্যাক্টিভ বলা হচ্ছে, অ্যাক্টিভ ভার্ব এটা। তাহলে প্যাসিভ ভার্ব কেমন হবে? আমরা যে প্যাসিভ ভয়েস আমরা শিখেছিলাম সেই প্যাসিভ ভয়েসের রূপটা আমাদের দিতে হবে। তাহলে সেক্ষেত্রে দা মুন ইজ হবে, আর সি এর থার্ড ফর্ম সিন হবে, বাই আই কে লাস্টে মি হয়ে যাবে। তাহলে ভার্বটা কি হবে? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে am is are এর সঙ্গে ভার্বের পিপি হবে। তাহলে প্যাসিভের ক্ষেত্রে কি কি নিয়ম হতে পারে? যদি am is are থাকে তাহলে am is are এর সঙ্গে প্রেজেন্ট টেন্সের সঙ্গে ভার্বের 3 নম্বর ফর্ম, আর যদি পাস্ট টেন্স হয় বা পাস্ট ফর্ম হয় তাহলে ওয়াজ আর এর সঙ্গে ভার্বের 3 নম্বর ফর্ম, এইটা ব্যবহার করতে হবে। এছাড়া আমাদের দেখতে হবে যে বাক্যের মধ্যে শূন্যস্থানের আগে 3 নম্বর নিয়মে চলে আসছি। এবার 3 নম্বর আসছি, শূন্যস্থানের আগে যদি টু থাকে, এটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি, তাহলে শূন্যস্থানে কি বসবে? তাহলে শূন্যস্থানে ভার্ব 1 বসে, ভার্বের কোনো পরিবর্তন হবে না। যেমন টু প্লাস এই যে শূন্যস্থান দেওয়া আছে, এখানে ধরে দেওয়া থাকলো গো, গোজ, আর দেওয়া থাকলো গান। তাহলে কোনটা ধরবো? টু এর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, গো ধরতে হবে। এই হলো আমাদের টু এর পরে। আবার আর একটা জিনিস আমরা দেখতে পাই, যদি শূন্যস্থানের আগে টু ছাড়া অন্য প্রিপোজিশন থাকে, টু ব্যতীত অন্য প্রিপোজিশন, অন্য প্রিপোজিশন যদি থাকে তাহলে তাহলে আমরা কি করব? তাহলে ভার্ব যোগ আইএনজি হবে, এইটা মনে রাখতে হবে। কিরকম? যেমন এখানে একটা শূন্যস্থানে দেওয়া থাকলো গো বা গোয়িং বা গোজ, আর এই শূন্যস্থানের আগে ধরো অফ লেখা আছে, তাহলে আমরা এই অফ প্রিপোজিশনটা দেখে বুঝবো। এখানে আমরা টু দেখে বুঝলাম গো হলো 1 নম্বর ফর্ম, সেরকম অফ দেখেও আমরা বুঝবো যেখানে গো হবে না, গোয়িং হবে না, গোজ হবে। তাহলে এখানে আমাদের দেখে নিতে হবে যে টু ছাড়া অন্য প্রিপোজিশন আমরা যে নিয়মটা দিলাম, সেখানে এই ক্ষেত্রে সবসময় আমাদের ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে, গোয়িং। এই হলো আমাদের 4 নম্বর নিয়ম। এবার আমরা 5 নম্বর নিয়মে আসছে, সেখানে বলছে যে কোন কোন শূন্যস্থানের পর যদি প্রিপোজিশন থাকে,
5 নম্বরে আসছি। 5 নম্বর বলছি শূন্যস্থানের পর যদি প্রিপোজিশন থাকে তাহলে ফ্রেজাল ভার্বের অর্থ অনুসারে হবে। ফ্রেজাল ভার্বের অর্থ অনুসারে হবে, এটা একটু দেখে নিই তাহলে। ফ্রেজাল ভার্বের অর্থ অনুসারে যেমন দা প্রাইস অফ গ্রিন ভেজিটেবল ড্যাশ is going are going have gone তারপরে আপ ডে বাই ডে লেখা থাকে। ডে বাই ডে মানে দিন দিন, এটা একটা ইডিয়মস ফ্রেজ, এটা ফ্রেজ বলা হচ্ছে। ডে বাই ডে, দিনকে দিন। তাহলে বলা হলো দ্য প্রাইস অফ গ্রিন ভেজিটেবলস ড্যাশ, ড্যাশে বসবে ইজ গোয়িং, আর গোয়িং, হ্যাভ গান আপ ডে বাই ডে। এখানে যেটা মানে বোঝাচ্ছে যে সবুজ শাকসবজির দাম বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। এখানে বৃদ্ধি পাচ্ছে বলতে কন্টিনিউয়াস টেন্স, তারই মধ্যে এই আপ বৃদ্ধি পায় ইংরেজি হচ্ছে গো আপ, কিন্তু এর মধ্যে কোনটা হবে? ইজ গোয়িং আপ। তাহলে ইজ গোয়িং কথাটা পাঠাতে হবে, তাহলে ফ্রেজাল ভার্ব অনুসারে হবে। এছাড়া আর একটা কথা আমরা বা আর একটা নিয়ম আমরা তৈরি করেছি, সেটাও দেখাচ্ছি। যদি বাক্যের মধ্যে, এটা 6 নম্বরে আসছে, যদি বাক্যের মধ্যে ফর অথবা সিন্স, আমি যে কথাগুলো বলছি এগুলো মনে রাখতে হবে, ফর বা সিন্স থাকে, তাহলে শূন্যস্থানে কি হবে? শূন্যস্থানে হতে পারে, তাহলে শূন্যস্থানে হতে পারে হ্যাজ বিন বা হ্যাভ বিন বা পাস্ট টেন্সে হ্যাড বিন, এরকম জিনিস হবে। হ্যাজ বিন অথবা হ্যাভ বিন অথবা হ্যাড বিন, তার সঙ্গে ভার্বের আইএনজি যোগ, এইটা যাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই নিয়মটাই আমাদের আসতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিতেও পারি, যেমন হি ড্যাশ ব্র্যাকেটে হ্যাজ বিন, হ্যাভ বিন আর হ্যাড বিন, এই তিনটের মধ্যে কোনটা হবে? হ্যাড বিন, তারপরে আছে ডুইং the work for 2 hours, সে 2 ঘন্টা ধরে কাজটি করছে। 2 ঘন্টা ধরে যে ফর আছে, তার মানে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে। হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাড বিন, তো হি এর সঙ্গে আমরা জানি হ্যাজ বসে, আর আই এর সঙ্গে এবং প্লুরাল নাম্বারের সঙ্গে হ্যাভ বসে, এটাই আমরা জানি। আর হ্যাড বিন হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে বসে, সেই জন্য এখানে হ্যাজ বিন এই কথাটা ইউজ করতে হবে, হ্যাজ বিন। আর আমাদের 7 নম্বর আর একটা নিয়ম দেয়া হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে যদি কোনো শূন্যস্থানের
আগে যদি ডু বা ডাজ অথবা ডিড দেওয়া থাকে, এরা দেওয়া থাকে, তাহলে ভার্ব ওয়ান লিখতে হবে। ভার্বের সঙ্গে কিছু যুক্ত হবে না, ভার্ব ওয়ান। যেমন ডাজ হি ড্যাশ গো, গোজ, ওয়েন্ট, এই যে কথাগুলো বললাম দেয়ার, সে কি ওখানে যায়? তাহলে ডাজ আছে, তার মানে আমরা বললাম ডু ডাজ ডিড, এগুলো থাকলে আমরা নিয়ম বুঝি না বুঝি, তাহলে চিহ্নগুলো মনে রাখলে আমরা অ্যান্সার করতে পারবো। এখানে ডাজ, তাহলে গো লিখতে হবে, গো লিখলে উত্তর হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের 7খানা নিয়ম। এই নিয়মগুলো যদি প্রয়োগ করতে পারি তাহলে আমাদের এই শূন্যস্থান পূরণ করা খুব একটা কঠিন হবে না। আর একটা কথা বলে দিই এর সঙ্গে, যদি কোনো শূন্যস্থানের বি, যদি কোনো শূন্যস্থানে বিইবি বি কথা লেখা থাকে, তাহলে আমরা কি করব? প্রেজেন্ট টেন্সের বেলায় অ্যাম ইজ আর লিখবো, বি লিখবো না কিন্তু, অ্যাম ইজ আর। আর পাস্ট টেন্সের বেলায় ওয়াজ অথবা ওয়ার লিখবো, এটা খেয়াল করবে। যদি প্রেজেন্ট টেন্স হয় অ্যাম ইজ আর লিখবো, আর পাস্ট টেন্সের বেলায় ওয়াজ ওয়ার লিখবো। তাহলে এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, 8টা নিয়ম তৈরি করে দেওয়া হলো, এই নিয়মগুলো সঠিক কিনা তা একবার আমরা যাচাই করে দেখি হয় কিনা। এবার তাহলে উদাহরণে আসা যাক। এতক্ষণ যে আলোচনা করলাম সেগুলো যথার্থ কিনা তার প্রমাণ দেওয়ার জন্য আমাদের একটা উদাহরণ আসতে হবে। যে এরকম একটা উদাহরণ দিই, যেটা মাধ্যমিক 2020-তে এসেছিল। সেটা হচ্ছে রিনা মাধ্যমিক 2020 এরকমতে এসেছিল। তাহলে রিনা হু ড্যাশ ব্র্যাকেটের মধ্যে হ্যাভ বিন, হ্যাজ বিন বা ইজ বিং ইল ফর এ মান্থ, শূন্যস্থান উইল ভিজিট বা ভিজিটেড বা হ্যাড ভিজিটেড the doctor last Monday, the doctor dash advised had advised অথবা will advise her complete bed rest। এই একটা উদাহরণ যেটা 2020 সালে এসেছিল মাধ্যমিকে। যে এখানে আমরা বলেছিলাম প্রথমে নিয়ম ধরে যে আমরা না বুঝে বা বুঝে পুরো লাইনগুলো একবার পড়ে নিয়ে দেখব বাক্যটির মধ্যে কোনো অতীতকালের চিহ্ন আছে কিনা। যদি থাকে তাহলে আমরা ভার্বগুলিকে সব পাস্ট টেন্সে করব। রিনা হু হ্যাভ বিন, হ্যাজ বিন, ইজ বিং, ইল ফর এ মান্থ, উইল ভিজিট বা ভিজিটেড, হ্যাড ভিজিটেড দা ডক্টর লাস্ট মন্ডে। এই যে লাস্ট শব্দটা থেকে বুঝতে পারছি এখানে অধিকাংশ ভার্বগুলো পাস্ট টেন্স হবে। শুধু ব্যতিক্রম হচ্ছে চিরন্তন অভ্যাস বা নিত্য অভ্যাস এরকম
কিছু বাক্যগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স লিখতে হবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনতে রিনা, হু, হ্যাভ বিন, হ্যাজ বিন, ইল। আর একটা কথা বলেছিলাম, বাক্যের মধ্যে যদি ফর বা সিন্স থাকে তাহলে কোন নিয়ম প্রয়োগ করতে হবে, তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এরকম যদি কিছু থাকে বা হ্যাড বিন থাকলে সেটা প্রয়োগ করতে হবে। তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে রিনার পরে হ্যাভ বা হ্যাজ এর মধ্যে কোনটা বসে, হ্যাজ, তাহলে এখানে আমাদের হ্যাজ বিন কথাটা লিখতে হবে। আর তার পাশাপাশি এখানে দেখতে হবে মান্থ, উইল ভিজিট না ভিজিটেড, এটা পাস্ট টেন্স আছে তাহলে নিশ্চয়ই ভিজিটেড হবে, কারণ এখানে হ্যাড ভিজিটেড হতে গেলে পাস্ট পারফেক্ট টেন্স হতে হবে। এখানে সেরকম পাস্ট পারফেক্টের কোনো নিয়ম নেই, কারণ একই বাক্যে দুটো ঘটনা যদি অতীতকালে ঘটনা ঘটে যায়, যেটা আগে ঘটে সেটা হয় পাস্ট পারফেক্ট আর পরেরটা হয় পাস্ট ইনডেফিনিট। এখানে ওরকম কোনো ঘটনা নেই, তাই জন্য এটা শুধু ভিজিটেড হবে। তারপরে দেখো দা ডক্টর অ্যাডভাইসড, হ্যাড অ্যাডভাইসড, উইল অ্যাডভাইস, এটাও সেই একই নিয়ম, শুধু অ্যাডভাইস লিখতে হবে এখানে পাস্ট টেন্সের ক্ষেত্রে। অ্যাডভাইস, হার কমপ্লিট বেড রেস্ট। এই ছিল আমাদের উদাহরণ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকম আরো সুন্দর ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য সাবস্ক্রাইব করবে এবং অনেক করে লাইক ও শেয়ার করবে। তাহলে আজ এখানেই শেষ করছি। নমস্কার।